দর্শক, শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী জাবেদ আক্তারের সঙ্গে। জাবেদ আক্তার, রায় ঘোষণা হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এই বিষয়ে আপনি আছেন সেখানে, কি জানাবেন? এই ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল থেকে একটা গুরুত্বপূর্ণ রায় হয়েছে এবং সারা দেশের মানুষ আসলে যেই রায়ের জন্য অপেক্ষা করছিল। আপনারা জানেন যে গত 19শে মে পল্লবীতে, রাজধানী পল্লবীতে যে শিশু রামিসাকে নৃশংসভাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল, সেই ঘটনায় কিছুক্ষণ আগেই ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন তিনি এই মামলায় যে দুইজন আসামি সোহেল রানা এবং স্বপ্না খাতুন, তাদের দুজনকেই মৃত্যুদণ্ড দিয়েছেন এবং একই সাথে আদালত বলেছেন যে তাদের এই মৃত্যুদণ্ড ফাঁসির দড়িতে ঝুলিয়ে তাদের এই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে যতক্ষণ পর্যন্ত তাদের মৃত্যু কনফার্ম না হয়, ততক্ষণ পর্যন্ত তাদের এই ফাঁসির দণ্ডে ঝুলিয়ে রেখে তাদের মৃত্যুদণ্ডটি কনফার্ম করার কথা আদালত বলেছেন। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। এবং একই সাথে আসামি সোহেল রানা তাকে 5 লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছেন এবং স্বপ্না খাতুনকে দিয়েছেন 2 লক্ষ টাকা অর্থদণ্ড। এবং আমরা আদালত এখানে আজকে রায়ের জন্য দিন ধার্য ছিল এবং নির্ধারিত এই তারিখেই আদালত ঠিক বেলা 11টার সময় আদালত তার কার্যক্রম শুরু করে এবং 11:01-এর দিকেই তিনি রায়ের যে মূল অংশটি সেটি পড়া শুরু করেন এবং 37 মিনিট তিনি এই রায়ের যে বিভিন্ন অংশগুলো, অর্থাৎ যে এফআইআরে যেই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, একই সাথে আসামি আমিনুল ইসলাম জুনাইদের আদালতে যে জবানবন্দি, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন 164 ধারায়, সেখানে তিনি কি বলেছেন সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। এবং এই মামলায় আগে যেখানে বিচারিক কার্যক্রম শুরু হয়েছিল, সেই বিচারিক কার্যক্রম শুরু হওয়া থেকেই যেদিন অভিযোগ গঠন করা হয়, সেই অভিযোগে কি বিষয়গুলো উল্লেখ ছিল সেই বিষয়গুলো যেমন তুলে ধরেছেন। এবং তার পাশাপাশি আপনি জানেন যে গত মঙ্গলবার, অর্থাৎ এই মামলার যেদিন বিচার শুরু হয় সোমবার, তার ঠিক পরের দিন এই মামলায় যে 16 জন আসামি সাক্ষ্য দিয়েছিলেন, এখানে রামিসার বাবা, রামিসার মা, রামিসার বোন রাইসা, তারা সহ মোট 9 জন সাক্ষী দিয়েছিলেন এই মামলার যারা প্রত্যক্ষদর্শী আছেন এবং পরিবারের সদস্য যারা আছেন তাদের মধ্যে। এবং এর বাইরে কিন্তু পুলিশের 5 জন সদস্য তারাও এখানে সাক্ষ্য দিয়েছিলেন। এর পাশাপাশি এই মামলার যিনি পোস্টমর্টেম করেছেন যে চিকিৎসক ডক্টর নাসাদ জামিন, তিনি সাক্ষ্য দিয়েছিলেন যে রামিসার ডেড বডিটি পোস্টমর্টেম করেছিলেন। এবং আমিনুল ইসলাম জুনাইদ, যার আদালতে আসামি সোহেল রানা ঘটনার দিন আটক হওয়ার পরে তার ঠিক পরদিন 20শে মে ঢাকা মহানগর মেট্রোপলিটন আদালত আমিনুল ইসলাম জুনাইদের আদালতে যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন, সেই আদালতের যে ম্যাজিস্ট্রেট তিনিও এখানে সাক্ষ্য দিয়েছেন। মোট 16 জনের সাক্ষ্য গ্রহণ একদিনেই শেষ হয় এবং সেটি গত মঙ্গলবার অর্থাৎ 2রা জুন এটি শেষ হয়েছে। এবং এর পরের দিনই কিন্তু এই মামলায় যে ফৌজদারি কার্যবিধির 342 ধারায় যে আসামিদেরকে এক্সামিন করা হয় বা পরীক্ষা করা হয় এবং যে আসামি আছেন তাদের কাছে যে অভিযোগের বিষয়গুলো পড়ে শোনানো হয়, সেই আত্মপক্ষ সমর্থনের যে আইনি অধিকারটি, সেই কার্যক্রমটি পরিচালিত হয়েছে গত বুধবার। এর ঠিক পরের দিন যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য ছিল বৃহস্পতিবার। সেই বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপন করেছেন আসামি রাষ্ট্রপক্ষের রামিসার পক্ষে মামলা পরিচালনার জন্য রাষ্ট্র যাকে নিয়োগ দিয়েছিলেন অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু, যিনি সুপ্রিম কোর্টের আইনজীবী, তিনি যুক্তিতর্ক উপস্থাপন করেন। এবং তারপরে রাষ্ট্র নিযুক্ত যিনি আসামি পক্ষের আইনজীবী, অর্থাৎ এই মামলাতে আপনারা জানেন যে ঢাকা জেলা আইনজীবী সমিতির কেউ কিন্তু এই মামলায় সোহেল রানা এবং স্বপ্নার পক্ষে যে নিয়োগ
নিয়োগ পেতে মানে কোনো আইনি লড়াই লড়তে চাননি। তো এরকম একটি অবস্থায় এই মামলায় ন্যায় বিচার নিশ্চিত করার জন্য এবং এটি যাতে সুষ্ঠুভাবে বিচারটি সম্পন্ন হয় এটি রাষ্ট্রেরই দায়িত্ব। এই কারণে রাষ্ট্রীয় খরচে মোহাম্মদ মুসা কলিমুল্লাহ, অ্যাডভোকেট মোহাম্মদ মুসা কলিমুল্লাহকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি তার যুক্তিতর্ক উপস্থাপন করেছেন এবং তারপরে আজকে এই রায়ের জন্য দিন ধার্য ছিল। আজকে সকালে আমরা দেখেছি এই রায়ের দিনকে ধার্য যে দিন এদিনকে কেন্দ্র করে অন্য দিনের তুলনায় আদালত চত্বরে অনেক বেশি মানুষের সমাগম ছিল। আপনি জানেন সাজিয়া যে এই বিষয়টাতে মানুষের, সারা দেশের মানুষের একটি আগ্রহ কিন্তু রয়েছে যে এই মামলা আসলে কী ধরনের রায় হয়। এর পাশাপাশি যারা আইনজীবী আছেন তারাও আদালত চত্বরে ভিড় জমিয়েছেন এবং তারা এখানে এসেছেন এবং সব কিছু মিলিয়ে আদালতের যে অবজারভেশন ছিল সেখানে আদালত একদম শুরু থেকে অর্থাৎ এফআইআরে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে সেই বিষয়গুলো তারা উল্লেখ করেছেন। এফআইআরে যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো তারা উল্লেখ করেছেন এবং একই সাথে ঘটনার যে এখানে স্বপ্না খাতুনের যে দায়ী রয়েছে সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। আমি কিছুক্ষণ পরে এই মামলার যে প্রধান আসামি সোহেল রানা এবং তার যে কো অ্যাকিউজড স্বপ্না খাতুন তার স্ত্রী, কিছুক্ষণ পরে তারা আদালত থেকে তাদেরকে বের করা হবে। তার আগ পর্যন্ত সাজিয়া আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে এই মামলার একেবারে শুরু থেকে আজকে যে রায় হলো এই পর্যন্ত পুরো বিষয়টি আমি আপনার মাধ্যমে তুলে ধরতে চাই। সেটি হচ্ছে যে গত 19শে মে পল্লবীতে, রাজধানী পল্লবীতে 8 বছরের শিশু যে দ্বিতীয় শ্রেণীতে পড়ালেখা করত, পপুলার কিন্ডারগার্টেন নামে একটি স্কুলের ছাত্রী, মাত্র 8 বছর বয়স এই শিশুটি পল্লবীর 11 নম্বর সেক্টরের একটি বাসায় তারা ভাড়া থাকতেন, 3 তলার একটি ভবনে এবং তাদের পাশে যে ফ্ল্যাটটি সেই ফ্ল্যাটে আসলে 3টি পরিবার সেখানে বসবাস করতেন এবং সেই 3টি পরিবারের মধ্যে একটি পরিবার হচ্ছে সোহেল রানা, 3টি পরিবারের ভিতরে একটি পরিবার হচ্ছে সোহেল রানা এবং তার সাথে স্বপ্না খাতুন। তারা ভেতরে একটি রুমে তারা অবস্থান করছিলেন এবং ঘটনার দিন হঠাৎ করেই রামিসা তার বোন রাইসার সাথে বের হয়েছিল সকালে এবং কিছুক্ষণ পরে রাইসাকে আসলে খুঁজে পাওয়া যায়নি। তারপরেই তার মা পারভিন আক্তার তাকে অনেক খোঁজাখুঁজি করতে থাকেন। খোঁজাখুঁজি করার পরেও যখন তাকে না পায় এরপরে তার স্বামী আব্দুল হান্নান মোল্লা তিনি অফিসে চলে গিয়েছিলেন, বনানীর কাকুলিতে তার অফিস। তখন তাকে ফোন করে জানানো হয়েছিল যে তার মেয়ে রামিসাকে কোনোভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না, আশপাশের বাসাগুলোতেও খোঁজ নেওয়া হয়েছে। এরপরে যখন তিনি 20 থেকে 25 মিনিটের ভিতরে তার বাসায় তিনি যখন চলে আসেন তখন তখন তার বাসার সামনে একটি রামিসার 2 পায়ের একটি স্যান্ডেল তার বাসার সামনে পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয় এবং এরকম একটি অবস্থার মধ্যে তারা দরজা ধাক্কাধাক্কি করতে থাকে, কিন্তু পরবর্তীতে এই ঘরের ভেতর থেকে কেউ দরজা খুলে দেননি। এরপরে আশপাশের লোকজনকে ডাকা হয়েছিল। আশপাশের লোকজন যখন ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন তারা চেষ্টা করেছেন যে এই ঘরের এই দরজার লকটি ভাঙার এবং তখন জাকির হোসেন রাজু নামে একজন ব্যক্তি, সেই প্রত্যক্ষদর্শী, তিনি পাশে ছিলেন এবং তিনি সেটি ভিডিও করছিলেন। এর পরবর্তীতে যখন দরজাটি খোলা হয়, খোলার পরে যে ড্রয়িং রুম অর্থাৎ যে কমন রুমটা, সেই কমন রুমের পাশে আরেকটি যে রুম আছে সেই কক্ষের দরজাটি লক করা ছিল, কিন্তু সেই কক্ষের যে একটি দরজা লকের ফুটা দিয়ে তাদেরকে দেখা যাচ্ছিল যে ভিতরে কেউ অবস্থান করছেন এবং এই সময় বারবার তাকে ডাকাডাকি করার চেষ্টা করা হয় এবং পারভিন আক্তার যিনি রামিসার মা, তিনি বারবার এখানে স্বপ্না খাতুনকে বারবার কাকুতি মিনতি করে তিনি ডাকছিলেন এবং তিনি যখন আদালতে সাক্ষ্য দিয়েছেন তখন কিন্তু তিনি বলেছেন যে তিনি বারবার বলছিলেন যে স্বপ্না বোন তুমি দরজাটা খুলো, বারবার তাকে কাকুতি মিনতি করার পরও তিনি দরজাটি খুলেননি। কিন্তু এরকম সময় স্বপ্না আসলে দরজাটি পরবর্তীতে দরজা ভাঙা হয় এবং দরজা যখন খোলা হয় তখন আসলে ভিতরে ঢুকে দেখা যায় যে এই রামিসাকে একটি খাটের নিচে তার নিথর দেহটি পড়ে আছে এবং সেই দেহর পাশে সেখানে আমরা দেখেছি যে আমরা এখানে একটু ঢাকা মহানগরের পিপি আছেন, একটু তার কাছ থেকে একটু জানতে চাই যে উনি কি বলেন।
আমরা দেখছি যে ঢাকা মহানগরের যিনি পিপি তিনি এখানে কথা অনেকে তার বক্তব্য নেওয়ার চেষ্টা করছেন। এবং আদালতে এখন যারা আছেন আসামি পক্ষের আইনজীবী থেকে শুরু করে অন্যান্য যারা আছেন এখানে চেষ্টা করছেন। এবং আমরা দেখছি যে রামিসার বাবাকে এখানে কোনো সুযোগ আছে কি? সন্তুষ্ট অনেকেই চেষ্টা করছেন যে এখানে রামিসার বক্তব্য নিতে। আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট। পুরো বিষয়টা এটা শুধু রামিসার বিষয়ের মধ্যে না, অন্যান্য বিষয় আমাকে আমি বলছি, আমি সর্বপ্রথম রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে সন্তুষ্ট আদায় করছি। দ্বিতীয়ত আমাদের দেশের প্রধানমন্ত্রী যে আশ্বাস দিয়েছিলেন সেই রায় আশ্বাসের ভিত্তিতে মাননীয় বিচারপতি যে রায় দিয়েছেন তাতে আমরা আমার পরিবার সন্তুষ্ট এবং এই রায়ের পরবর্তী আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি সরকার এবং সরকার প্রধানকে আমি ধন্যবাদ জানাই এবং এই রায়ের দ্রুত বাস্তবায়ন চাই। আমরা কথা বলছিলাম রামিসার বাবার সাথে এবং আমার যতটুকু ধারণা যে আমরা দর্শককে আসলে রামিসার বাবার ছবিটি হয়তো দেখাতে পারিনি, কিন্তু তিনি আসলে কি বলছিলেন সে বিষয়টি আমরা তাকে নিশ্চয়ই সেই বক্তব্যগুলো আপনারা শুনেছেন। এবং এখানে রামিসার বাবা তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান তাকেও তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি বলেছেন যে প্রথম দিকে তার যে ধারণা ছিল যে এই মামলার রায় আসলে ঠিকমতো হবে কিনা বা অন্য সময় আমরা যেভাবে দেখি যে বিভিন্ন সময় মামলার রায় হতে একটা দীর্ঘ সূত্রতা থাকে এবং মামলার রায় হতে দেরি হয়, এরকম একটি অবস্থার মধ্যে তার এক ধরনের সন্দেহ ছিল। কিন্তু আজকে তিনি এই মামলার রায়ে একদম পরিপূর্ণভাবে সন্তুষ্ট হয়েছেন এবং তিনি জানিয়েছেন যে আদালতের প্রতি সন্তুষ্ট মানে তার কৃতজ্ঞতার কথা জানিয়েছেন এবং একই সাথে তিনি প্রধানমন্ত্রীর প্রতিও তিনি ধন্যবাদ জানিয়েছেন। তার পাশাপাশি তিনি আশা করেছেন যে এরকম আরও যত ঘটনা আছে, যে সমস্ত শুধু রামিসা নয়, এরকম রামিসার মতো আরও যে সমস্ত ধর্ষণের ঘটনাগুলো ঘটেছে সেই বিষয়গুলোতে যেন যথাযথভাবে এই সেই মামলাগুলোর গতি যেন বাড়ে এবং সেগুলো যেন রায়ের পর্যায়ে আসে এবং যারা ভুক্তভোগী পরিবার তারা যেন ন্যায় বিচার পায়, সেই বিষয়টির প্রত্যাশার কথা কিন্তু তিনি জানিয়েছেন। আমরা বলছিলাম সাজিয়া যে এই রায়ের একদম শুরুর দিকে যে অভিজ্ঞতার কথাগুলো আপনার কাছে শেয়ার করছিলাম, সেখানে আমরা রামিসার যে ঘটনাটি ঘটেছিল 19 তারিখে সেদিনই কিন্তু আসামি সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে সন্ধ্যায় আটক করা হয় এবং ওই যেই ফ্ল্যাটে এই ঘটনাটি ঘটেছে সেই ফ্ল্যাটে স্বপ্না খাতুন সোহেল রানার স্ত্রী তাকে আটক করা হয়েছিল এবং পরবর্তীতে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা তিনি এই পল্লবী থানায় সোহেল রানা এবং একই সাথে স্বপ্না খাতুন এবং অজ্ঞাত একজনের নামে তারা মামলা করেছিলেন। সেই মামলার ভিত্তিতে এই তদন্ত চলে এবং 5 দিনের মাথায় যে ঘটনাটি ঘটেছিল 19 তারিখে, তারপরে 23 তারিখের মধ্যেই এই মামলার যে তদন্ত প্রতিবেদন সেটি সম্পন্ন করেছিলেন এসআই ওহিদুজ্জামান, যিনি পল্লবী থানার এসআই এবং এই মামলার তদন্ত কর্মকর্তা। তার ঠিক পরদিন 24 তারিখেই আদালতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এটি দাখিল করা হয়েছিল। সেই প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তীতে তাকে এই যে আদালত ছিলেন সেই আদালত যাতে এই মামলাটি দ্রুত নিষ্পত্তি হয় সে কারণে গত বছর অন্তর্বর্তী সরকারের আমলে নারী ও শিশু নির্যাতন দমনের থেকে আলাদা করে এই শিশুদের যে সহিংসতার ঘটনা, এই ঘটনাগুলো যেন সরাসরি মানে খুব দ্রুত বিচার হয় সেটার জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। এই মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠিয়ে দেন এবং 24 তারিখে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিন তিনি এটি কগনিজেন্সে নেন, অর্থাৎ এটি আমলে নেন এবং আমলে নিয়ে এই মামলাটি শুনানির জন্য তিনি দিন ধার্য করেন 1 জুন। এবং তখন আপনারা জানেন যে ঈদের পরে ভ্যাকেশন চলছিল কোর্টের, কিন্তু তার মধ্যেও এই বিশেষ ব্যবস্থাপনায় এই কোর্টটি পরিচালিত হয়েছে এবং 1 জুন এই মামলাতে রামিসার পক্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে
নিয়োগ দেওয়া হয়েছিল অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু, যিনি সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি এই মামলায় যে এবং করে এই সিদ্ধান্তে উপনীত হয়ে এবং আমরা প্রসিকিউশন পক্ষে রায়ে সন্তুষ্ট এবং আমরা এই রায় এর ক্ষেত্রে ধন্যবাদ জানাই সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে রাষ্ট্রপক্ষে পেরেছি ডক্টর নাশাদ জাবিন তিনি এখানে সাক্ষ্য দিয়েছেন এবং তিনি পোস্টমর্টেম করার সময় তার শরীর রামিসার যে দেহটি, সেই দেহটি তিনি কেমন দেখেছেন সেই বিষয়টি তিনি বর্ণনা করছিলেন এবং এই যে বর্ণনা সেটি ছিল খুবই লোমহর্ষক একটি বর্ণনা। ওই সময় ওই দিন আদালতে যারা ছিলেন এবং একই সাথে ইকবাল হোসেন নামে একজন পুলিশের এসআই পল্লবী থানার, যিনি রামিসার এই দেহটি তিনি উদ্ধার করেছিলেন ঘটনাস্থল থেকে এবং তিনি সেটি বলতে গিয়ে সেদিন কিন্তু বলছিলেন যে তারও এই একই বয়সের তার একটি সন্তান রয়েছে এবং তিনি খুব আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলেন এবং আদালতের ভিতরে তিনি কেঁদে ফেলেন এবং এক পর্যায়ে আদালতের ভিতরে এক ধরনের পিনবতন নীরবতার সৃষ্টি হয়েছিল এবং সেরকম একটি মুহূর্তে রামিসার চিকিৎসক যিনি পোস্টমর্টম করেছিলেন তার যে বর্ণনা, সেই বর্ণনার মধ্যে দিয়ে কিন্তু এই বিষয়টি একেবারেই প্রমাণিত হয়েছে যে এখানে রামিসাকে কিভাবে ধর্ষণ করে, জোরপূর্বক যে ধর্ষণ করা হয়েছে সে বিষয়টি পুরোপুরিভাবে প্রমাণিত হয়েছে। আমরা দেখছি আসামি সোহেল রানাকে নিয়ে হচ্ছে, কড়া নিরাপত্তায় আসামি সোহেল রানাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখানে যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তাদের মধ্যে একদম হুলস্থুল একটি অবস্থা। আসামি সোহেল রানাকে প্রথম দিন, যেদিন গত 1 জুন যেদিন বিচার শুরু হয়েছিল, সেদিন যেভাবে আসামি সোহেল রানা কথা বলার সুযোগ পেয়েছিলেন এবং তিনি কিন্তু সেদিন যে তিনি এখতিয়ার নাই। এই বিচার 5 কার্য দিবসে শেষ হলো, দৃষ্টান্ত হয়ে থাকবে কিনা, মাইলফলক হয়ে থাকবে কিনা, বিচার বিভাগের জন্য একটি নজির হয়ে থাকবেন কিনা? ডেফিনেটলি এই সম্পন্ন হয়েছে এবং এই 4 কার্য দিবসে অনেকে বলতে পারেন 5 কার্য দিবস, 4 কার্য দিবসে হয়েছে। এই 4 কার্য দিবস অথবা সাধারণভাবে 5 কার্য দিবসে বললেও ভুল হবে না। সেই নিরিখে এটা একটি মাইলফলক হয়ে থাকবে এই ধরনের
আদালত যেগুলো ধরা দেয়, একটু ধরা দেয়। আমি যেটা বলতে চাই, আমরা যেটা শুনলাম আদালতে, এই ধরনের ধর্ষণ এবং শিশুকে হত্যা এটি শুধু পরিবার নয়, সমাজের জন্য খুব ক্ষতিকর এবং এটির যারা আসামি রয়েছেন ওটা পেতে পারেন না, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো ঘটনা না ঘটে। এই ধরনের কথা বলেছে। ইয়েস, আমি প্রথমে বলেছি একটি রাষ্ট্রের মৌলিক যে সকল কাজ তার মধ্যে একটি হলো বা মৌলিক যে সকল উদ্দেশ্য তার মধ্যে একটি হলো ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ শিশুদের এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটে তখন রাষ্ট্র কিন্তু অতি দ্রুত পদক্ষেপ নিয়ে সেই বিচারে মাননীয় ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন আজকে সেটা অবশ্যই একটি মাইল ফলক হয়ে থাকবে। ওকে ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।